আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। অংশ নেন কয়েকজন উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধানরা। শেখ হাসিনা সহ অন্যদের বিচার অনুমতি নিয়ে ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা যাবে, জানালেন চিফ প্রসিকিউটর। সরকারের মধ্যে কিছু অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। ইশরাকের মেয়র পদে শপথের ব্যাপারে কাল হাইকোর্টের আদেশ। বিক্ষোভে আজও নগর ভবন অচল। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উচ্চ পর্যায়ের এই বৈঠকে অংশ নেন কয়েকজন উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধান। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন। সরকারের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে প্রধান উপদেষ্টা সবাইকে আরও সতর্কতার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশনা দেন। সভায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। আদালত অনুমতি দিলে মানবতা বিরোধী অপরাধের বিচার ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা যাবে। ফলে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে বিচার কাজ সাধারণের মধ্যে সম্প্রচার করার সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে ট্রাইব্যুনাল কক্ষে বসানো হয়েছে ক্যামেরা ও দরকারি প্রযুক্তি। এদিকে জনগুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি সম্প্রচারে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ভারত, পাকিস্তান সহ বিশ্বের অন্তত ২১টি দেশে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। তবে বাংলাদেশে বিচার চলাকালে আদালতে ছবি তোলা বা অডিও ভিডিও রেকর্ড করা পুরোপুরি নিষিদ্ধ। সম্প্রতি ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর পর এবার বাংলাদেশেও মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ সরাসরি সম্প্রচারের সুযোগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর এজলাস কক্ষে বসানো হয়েছে ক্যামেরা ও সম্প্রচারের দরকারি যন্ত্রপাতি। প্রসিকিউশন জানিয়েছে, এখন আদালতের অনুমতি পেলেই গণমাধ্যম সরাসরি শুনানি সম্প্রচার করতে পারবে। যে বিচার কার্য চলবে সেগুলোকে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রেকর্ড করা যাবে এবং তা ব্রডকাস্ট করা যাবে সোশ্যাল মিডিয়াতে অথবা অন্য কোনো মাধ্যমে। ওখানে ক্যামেরা, সাউন্ড সিস্টেম এবং সকল প্রকার ডিজিটালাইজেশনটা সম্পন্ন হয়েছে। এদিকে হাইকোর্ট ও আপিল বিভাগে জনগুরুত্বপূর্ণ সংবিধান সংক্রান্ত মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে এক রিটের শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। যেমন ধরেন, আপনার ত্রয়োদশ সংশোধনীর কেয়ারটেকার মামলার রিভিউ শুনানির জন্য আসতেছে। এই ত্রয়োদশ সংশোধনীর মামলা আপডেট বাংলাদেশের সকল নাগরিকেরই জানার অধিকার আছে, কিন্তু কোর্টের ভিতরে কি হচ্ছে তা বাস্তবে দেখার কোনো সুযোগ কারো পক্ষে নাই। কোন আইনজীবী কি আর্গুমেন্ট করছেন, তার জবাবে কোন বিচারক কি জবাব দিচ্ছেন। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টেরটা আমরা গুরুত্বপূর্ণ মামলা দেখতে পাই, আমরা দেখতে পাই ইংল্যান্ড, আমেরিকা, আইসিসি সহ গুরুত্বপূর্ণ কেসে। আইনজীবীরা জানান, উচ্চ আদালতের জনগুরুত্বপূর্ণ বিচারিক কার্যক্রম দেশের নাগরিকরা সরাসরি দেখতে পেলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক পার্টির জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সেটা দেখাচ্ছে না। শাহবাগ বন্ধ হচ্ছে, নগর ভবন বন্ধ হচ্ছে, যমুনা ঘেরাওয়ের হুমকি দিচ্ছে, নানাভাবে দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। ফলে আমি বলবো যে সবাইকেই এই জায়গা থেকে সরে আসা উচিত এবং আলোচনার মাধ্যমে, আমাদের তো এখন একটা আলোচনা, রাজনৈতিক দলগুলোর তো একটা আলোচনার পরিবেশ আছে সরকারের সাথে এবং আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে সেই যোগাযোগ, সেই সম্পর্কটা আছে। আমরা যাতে যদি আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে আমরা যদি সমাধান করতে পারি তাহলে এটা দেশের জন্য, সবার জন্য আসলে ভালো।
তাকে একবার হিজবুত বলা হচ্ছে, একবার এনসিপি বলা হচ্ছে, এই ইস্যুটা আপনাদের মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মোহাম্মদ এজাজ, ওনার সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই। এই অভিযোগ যারা করতেছেন তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই অভিযোগটা করতেছেন। আর দ্বিতীয়ত যে তাকে একটা ট্যাগ দেওয়া হচ্ছে একটা সংগঠনের, এই সংস্কৃতি কিন্তু আমরা আগের আমলে দেখেছি। শেখ হাসিনার আমলে এরকম জঙ্গি হিজবুত তাহরীর যাকে তাকে বলে দেওয়া হয়েছে। এজাজ সাহেবকে প্রশাসক কিন্তু আজকে দেওয়া হয়নি, বেশ সময় হয়েছে, এবং তখন কিন্তু আমরা এই ধরনের কোনো কথা শুনি নাই। এখন আমরা দেখতে পাচ্ছি কিছু দল বা কিছু রাজনৈতিক লোক তারা টেন্ডার পাচ্ছে না বা তারা না ধরনের অবৈধ দাবি দেওয়া করতেছে, সেই সুপারিশ আমলে না নেওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ফলে তার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে থাকে সেটি সরকারের আসলে মানে চিন্তা ভাবনা করা উচিত, সেটা তদন্ত করা উচিত, এবং এটা যদি মিথ্যা হয় যারা এই অভিযোগগুলো করছে রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে শপথ না পড়ানোর আবেদন জানিয়ে হাইকোর্টে করা রিটের শুনানি শেষ। আগামীকাল এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছে আদালত। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেয়। এর আগে দুপুর 1টায় এই রিটের শুনানি হয়। পরে দুপুরের বিরতির পর আবারও বিকালে শুরু হয় শুনানি। দুজন ব্যক্তির করা রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। এর আগে ইসির মাধ্যমে ইশরাককে মেয়র হিসাবে ঘোষণার গেজেট স্থগিত চেয়ে রিট আবেদনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে আদালত। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে আদালত। মেয়র ঘোষণা করা হয় বিএনপি নেতা ইশরাক হোসেনকে। নির্বাচন কমিশন আদালতের নির্দেশ অনুযায়ী এবং আইন অনুযায়ী এবং 27শে এপ্রিল গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ইশরাককে নির্বাচনে তাকে ইলেক্টেড মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন। সরকার তিরুপতিতে তাকে শপথ পড়াতে বাধ্য শপথ করাচ্ছেন এবং এসে চ্যালেঞ্জ করছে। আমরা বলছি তার থেকে তো লক্ষ্যাচ্ছে না, মামলাকে অধিকারে না চাই। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ বুঝিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। ষষ্ঠ দিনের মতো মঙ্গলবারও নগর ভবনের সামনে অবস্থান ছিল ইশরাকের সমর্থকদের। বন্ধ ছিল দাপ্তরিক কার্যক্রম। ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে সড়কে অবরোধ করে অবস্থান নেয় ইশরাক হোসেনের সমর্থকরা। নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে তৈরি করা হয় মঞ্চ। মঙ্গলবার সকাল থেকে মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে নগর ভবনের সামনে আসতে থাকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পরিবেশন করা হয় বিএনপির বিভিন্ন দলীয় সঙ্গীত। স্লোগানে মুখর হতে থাকে পুরো এলাকা। ইশরাককে অনতিবিলম্বে মেয়র হিসেবে শপথের ব্যবস্থা করার দাবি জানান তারা। নির্বাচন কমিশন 10 দিনের মধ্যেই গেজেট প্রকাশ করছে শপথ বাক্য পাঠ করানোর জন্য, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ বাক্য পাঠ করছে না। তাই আজকের এই নগর ভবনের সামনে লাখো জনতা। বিক্ষোভকারীদের অভিযোগের তীর ছিল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দিকে। তার পদত্যাগও চান ইশরাক সমর্থকরা। এ সময় তারা একটি অসাধু চক্র শপথ নিয়ে ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন। শেখ হাসিনা এই কথা বলতো, আইনের দোহাই দিয়ে, আদালতের দোহাই দিয়ে জনগণের অধিকার খর্ব করত। আজকে আমরা দেখতেছি একই রাস্তা তারা চলতেছে। হাসিনার দোসরেরা ইশরাক হোসেনকে এখনো নগর ভবনের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। তার কারণ ইশরাক হোসেন একজন সৎ দেশপ্রেমিক। ব্লকেডের ফলে গোলাপ শাহ মাজার ও নগর ভবনের সামনের রাস্তা বন্ধ হয়ে যায়। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া না পর্যন্ত নগর ভবনের সামনে আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন বিক্ষোভকারীরা। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান আন্দোলনকারীরা। আসিফ মাহমুদ তার শুভবুদ্ধি উদয় হোক, আমরা এই কামনা করতে। যদি সে যত বিলম্ব করবে পরিস্থিতি তত ঘোলাটে হবে। রাজপথের দিকে নামবো না, আর মেয়র হিসেবে দেখে তারপরে নামবো।
গত বুধবার থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে বন্ধ হয়ে যায় নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসাবে শপথ নিতে আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে সাভারে যুব সমাবেশে যোগ দিয়ে তিনি আরও বলেন, যেহেতু আদালতে একটি রিট পিটিশন হয়েছে, তাই একদিকে বিচারাধীন বিষয়, আরেক দিকে আইনি জটিলতা তৈরি হয়েছে। এগুলোর সমাধান হলে একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে। এ সময় ইশরাক হোসেন ইস্যুতে তাকে দোষারোপের বিষয়ে উপদেষ্টা বলেন, আইনি জটিলতা ও আদালতে বিচারাধীন বিষয়ে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা সমীচীন নয়। নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে, মেয়াদ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং এই রিট পিটিশনের শুনানি হয়তো আজকে হওয়ার কথা। তো এই একদিকে বিচারাধীন, আরেকদিকে যেসব আইনি জটিলতা অ্যারাইজ করেছে সেগুলোর সমাধান হলে আমরা কোনো একটা সিদ্ধান্তের দিকে যাব। পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক যৌথ সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, সরকারের মধ্যে কিছু অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। দিনটি উদযাপনের জন্য নানা প্রস্তুতি নিয়েছে দলটি। ঘোষণা করা হয়েছে ৮ দিনের কর্মসূচি। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভার আয়োজন করা হয়। সভা শেষে ২৬ থেকে ২ জুন পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ২৫ তারিখ থেকে ২ তারিখ পর্যন্ত ৮ দিনের এই কর্মসূচি করা হয়েছে। আপনাদের একটু বলে রাখি, এর মধ্যে 2 দিন ২৭ এবং ২৮ তারিখ, এই 2 দিন তারুণ্যের সমাবেশে কর্মসূচি সমাবেশ হবে ঢাকায়। ঢাকায় হবে আরেকটি সমাবেশ। এই সমাবেশ উপলক্ষে ওই 2 দিন আমরা অন্য কোনো কর্মসূচি রাখা হবে না। যৌথ সভায় ব্যাংকক থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে বিভাজনের রাজনীতি সৃষ্টির চেষ্টা চলছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ৮ দিনের কর্মসূচির মাঝে রয়েছে সমাবেশ, আলোচনা সভা, চিত্র প্রদর্শনী, দুস্থদের মাঝে খাবার বিতরণ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল। 3:30টার পর ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন। দ্রুত বিচার না হলে ঢাকা সহ সারা বাংলাদেশ অচল করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সেখানে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অবস্থান করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিকাল 3টা থেকে প্রায় পৌনে 2 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখে ছাত্রদল। এরপর শাহবাগ মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি টিএসসি এবং শহীদ মিনার প্রদক্ষিণ করে আবারও শাহবাগ মোড়ে এসে শেষ হয়। এর আগে দুপুরে ঢাবি শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে জানান, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে লং মার্চ করা হবে। জুলাই আগস্ট আন্দোলনের যে সকল সুবিধাভোগী যারা রয়েছে, সরকারে রয়েছে, বিশেষ করে উপদেষ্টা সহ তাদের যে সংগঠন রয়েছে, তারা আজকের দিন পর্যন্ত এই সাম্য হত্যার বিচারের দাবিতে তারা সোশ্যাল মিডিয়াও দুঃখ প্রকাশ করে নাই। সাম্যের পরিবর্তে পরের কথা, আমাদের পরের তো কথা, জানাজা নামাজটা পড়ার, সাম্যের জানাজা নামাজ পড়ার প্রয়োজন মনে করে নাই। এই কি জুলাই আগস্টের স্পিচ ছিল? আমরা
তাদের ধিক্কার জানাচ্ছি। সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই জুলাই ঘোষণাপত্র দেয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শিগগিরই এই আলোচনা শুরু হবে। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। ৩৬ দিনের অভ্যুত্থানে ২,০০০-এর বেশি শহীদের রক্তের বিনিময়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনা। এরপর গত ৩১ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় আন্দোলনের নেতৃত্ব দানকারীরা। পরবর্তীতে সরকার থেকে এই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিলে তারা সেখান থেকে সরে আসে। সম্প্রতি ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দেয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে ঐক্যমতের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র দেয়া হবে। ৩০ কর্মদিবসে কথাবার্তা হবে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথাবার্তা হবে, এবং যদি কোনো ডিফারেন্স থাকে এই ডিফারেন্সটা কতটা ন্যারোয়িং করা যায় নিয়ে এসে ন্যারোয়িং করে নিয়ে এসে একটা যাতে প্রোক্লেমেশনটা ডিক্লেয়ার করা যায় সবাই মিলে। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র ৫ আগস্টের পরপরই হওয়া উচিত ছিল। দেরিতে হলেও এখন সেটি দেয়া উচিত। সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সাথে একটু ঘন ঘন বসা এবং একটা ঐক্যমত্যে পৌঁছা যে প্রোক্লেমেশনের ব্যাপারে, যেন এটা নিয়েও কোনো ঝামেলা না হয় ভবিষ্যতে, এবং এই প্রোক্লেমেশনটা যত দ্রুত পারা যায় দিয়ে দেওয়া উচিত। জাতীয় নাগরিক পার্টি বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দেয়া হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। সরকার যদি আবারও এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়েই যদি তারা আবার প্রহসন শুরু করে, তাহলে সেটির জবাব আমরা রাজপথেই দিব। আমরা মনে করি যে সরকারের কখনো উচিত নয় যে আসলে এই ধরনের প্রহসন করা, কারণ এই সরকার তো জুলাই গণঅভ্যুত্থানের সরকার। দাবি করছি যে এই ঘোষণাপত্রটি এবার বাস্তবায়িত হবে, কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ৩০ কার্যদিবসের কথা, এবং আমরা এইটা পর্যবেক্ষণ করছি খুবই গুরুত্ব সহকারে। এর আগে জুলাই ঘোষণাপত্রের খসড়া করা হয়েছিল। সেখানে ১৯৪৭ থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ঘটনা প্রবাহ তুলে ধরা হয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্দোলনের মুখে ৫ আগস্ট সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ ও সচিবালয়ে স্বৈরাচারের দোসর মুক্ত করতে আলটিমেটাম দিয়েছে জুলাই ঐক্য। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ৩১শে মের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জোটের নেতারা। সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সহযোগী ৪৪ জন সচিবের তালিকা প্রকাশ করে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি জানায় জুলাই ঐক্য। এছাড়া ছাত্র জনতার ওপর গুলির নির্দেশদাতা হিসাবে উল্লেখ করে ৯৫ জন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান নেতারা। এই কর্মকর্তাদের তালিকা প্রধান উপদেষ্টা এবং জনপ্রশাসন সচিবের কাছে জমা দেয়া হবে বলে জানান তারা। এছাড়া সিআরপিসির ১৩২ ধারায় কর্মকর্তাদেরকে দেয়া সুরক্ষা বাতিল বা সংশোধনের দাবিও জানান তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত ৬ মে বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠন জুলাই ঐক্য নামের এই জোট গঠন করে। আগামী ৩১শে মে এর মধ্যে তালিকায় উল্লেখিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের সকল দোসরদের বাধ্যতামূলক অবসর দিতে হবে। ৩ সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে। সময় হচ্ছে ৩ সরকারি কর্মদিবস। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা চেষ্টার মামলায় কারাগারে পাঠানোর একদিনের মাথায় জামিন পেলেন তিনি। কারা কর্তৃপক্ষ জানান, দুপুরে নুসরাত ফারিয়ার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। সেগুলো যাচাই বাছাই ও নতুন মামলায় আটকাদেশ না থাকায় বিকাল ৩:৩০টার দিকে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে সকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম মুস্তাফিজুর রহমান তার জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন শুনানিতে আইনজীবীরা জানান, মামলায় উল্লেখিত ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না। রবিবার থাইল্যান্ডে যাওয়ার পথে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। সোমবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
স্টারলিংকের কারণে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিঘ্নিত হবে না বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এই সংক্রান্ত আইনও পরিবর্তন করা হচ্ছে বলে জানান তিনি। সকাল থেকে দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট স্টারলিংকের যাত্রা শুরুর পর দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। মঙ্গলবার সকাল থেকে দেশে যাত্রা শুরু করলো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট স্টারলিংক। এর মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। দুপুরে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীতে কেউ চাইলেও জুলাইয়ের মতো ইন্টারনেট বন্ধের সুযোগ পাবে না। পরিবর্তন করা হচ্ছে এই সংক্রান্ত আইনও। ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে আওয়ামী উদ্যোগ ছিল সেখান থেকে আমরা সরে এসেছি এবং সাইবার নিরাপত্তা আইনে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতিও দিয়েছি। তো সেদিক থেকে নিয়ন্ত্রণের বিষয়টা আমরা সেভাবে আমলে নিই। এখন রেগুলেটরির প্রশ্নে আমরা কিভাবে রেগুলেটরি প্রশ্নকে অ্যাড্রেস করব সেজন্য আমরা দুটো বিষয়ে পদক্ষেপ নিয়েছি। প্রাথমিকভাবে দুটি প্যাকেজ দিয়ে শুরু হচ্ছে স্টারলিংক কার্যক্রম। মাসিক ৬,০০০ ও ৪,০০০-এ ব্যবহার করা যাবে এই সংযোগ। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪২,০০০ টাকা। এতে থাকবে না কোনো স্পিড ও ডাটা লিমিট। তারা দুটো প্যাকেজ নিয়ে আসছে। একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স, স্টারলিংক রেসিডেন্স, সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য ৬,০০০ টাকা প্রতি মাসে। দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টারলিংক লাইট, সেটা ৪২০০ টাকা করে। স্টারলিংকের মতো আরও বেশ কয়েকটি ইন্টারনেট কোম্পানি দেশে আসতে চায় বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পুরো বিষয়টা বলবেন আমাদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও পরিবারের সদস্যদের ২৫ ও ২৬ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। চিঠির মাধ্যমে তাদের ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক গোলাম মাওলা স্বাক্ষরে এই চিঠি পাঠানো হয়। তাদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণের অর্থ আত্মসাৎ, অর্থ স্থানান্তর ও হস্তান্তর সহ মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এ বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। আহমেদ আকবর সোবহান, তার স্ত্রী আফরোজা বেগম, তাদের বড় ছেলে সাদাত সোবহান এবং সাদাতের স্ত্রী সোনিয়া ফেরদৌসি সোবহানকে ২৫ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ২৬ মে ডাকা হয়েছে আহমেদ আকবর সোবহানের ছেলে ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সহ অন্যান্যদের। সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের সম্পত্তি, পাওয়ার অব অ্যাটর্নি আবুল কালাম আজাদের এনআইডি জব্দের আদেশ দিয়েছে আদালত। তার বিদেশ যাত্রাও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুদকের আবেদনে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। দুদক জানায়, গোয়েন্দা সূত্রে আজিজ পরিবারের সম্পত্তি হস্তান্তর চেষ্টার খবর পায় তারা। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েকদিন আগেই বিদেশে পালিয়ে যান সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও তার পরিবারের সদস্যরা। আজিজ খান গোপালগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য ফারুক খানের ভাই। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারে পরিবারের প্রভাব কাজে লাগিয়ে সামিট গ্রুপ এবং স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন আজিজ খান। এছাড়া হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও অনুসন্ধান করছে দুদক। তাদের অনুপস্থিতির কারণে আমাদের অনুসন্ধান কাজ থেমে থাকবে না। অনুসন্ধান কাজ দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী চলমান থাকবে। আমাদের যে টিম কাজ করছে তারা প্রতিবেদন দাখিল করবে, সে অনুযায়ী প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজিজ পরিবারের সদস্যদের সম্পত্তি বিক্রি করার চেষ্টা চলছে বলে সম্প্রতি গোয়েন্দা সূত্রে জানতে পারে দুদক। এই জন্য পাওয়ার অফ অ্যাটর্নি আবুল কালাম আজাদের এনআইডি জব্দ এবং তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চায় দুদক। যারা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি থাকেন তাদের অনুসন্ধান কার্যক্রমের সাথে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে, যদি আমাদের অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয় যে কোনো অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যেতে পারেন, তাহলে তাদের জন্য কি পদ্ধতি অনুসরণ করতে হবে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা সেই বিষয়টি জানেন। নিশ্চয়ই তারা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। ধারণা করা হচ্ছে পরিবারের সদস্যদের নিয়ে এখন সিঙ্গাপুরে বসবাস করছেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় ওড়ার ১ ঘন্টা পর টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পাখির আঘাতে উড়োজাহাজটির ইঞ্জিনের 16টি ব্লেড ভেঙে যায়, আগুনও ধরে যায়। ইস্তানবুলগামী এই আকাশযানে 290 জন যাত্রী ছিলেন। সবকিছু ঠিকঠাক। সকাল 7টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ছেড়ে আকাশে ডানা মেলল টার্কিশ এয়ারলাইন্সের টিকে 713 ফ্লাইট, গন্তব্য তুরস্কের ইস্তাম্বুল। 15 মিনিটের মাথায় একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান পাইলট। এ অবস্থায় আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে 8টা 10 মিনিটে উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করানো হয়। প্রায় 290 জনের মতো প্যাসেঞ্জার ছিল। তো তারা ওই টেক অফের সময় এটা খুব সম্ভবত বার্ডিট হয়েছে, বাট এরপরে ফ্লাইট পুরোপুরি কন্ট্রোল এবং এয়ারক্রাফট এসে সেফলি ল্যান্ড করেছে। যাত্রীরা সবাই নিরাপদ এবং টার্কিশ এয়ারলাইন্স যাত্রীদের পুনরায় যাতে তারা ফ্লাইট নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করছে। পাখির ধাক্কাকে জরুরি অবতরণের কারণ হিসাবে চিহ্নিত করেছে টার্কিশ এয়ারলাইন্স। সংস্থাটি জানিয়েছে উড়োজাহাজটিকে স্থানীয় টেকনিশিয়ানরা মেরামতের চেষ্টা করছেন। যাত্রীদের নেওয়া হয়েছে হোটেলে। এই উড়োজাহাজটি ঠিক করা না গেলে অন্য একটি ফ্লাইটে তাদের গন্তব্য পাঠানো হবে। সেক্ষেত্রে পৌঁছাতে একদিনের বেশি দেরি হবে। উড্ডয়নের সময় যেটা হয়, রানওয়ে থেকে বার্ড স্ট্রাইক করে, এরপরে আমাদের ক্রু টের পায়। ক্যাপ্টেনরা হচ্ছে টাওয়ারের সাথে কথা বলে ওই ফুয়েল বার্ন যেটা করা লাগে ম্যান্ডেটরি, ওটা করে তারপর ইমার্জেন্সি ল্যান্ডিং করছে। আলহামদুলিল্লাহ সব সেফ। সিভিল এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রায় সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণে পাইলটরা পাখি আতঙ্কে ভোগেন। বিমানবন্দরের কাছাকাছি এলাকায় জলাশয় থাকায় মাছসহ কীটপতঙ্গ শিকার করতে আসে ঝাঁকে ঝাঁকে পাখি। রানওয়ে এলাকায় তাদের তাড়াতে রয়েছে একদল বার্ড শুটার। পাশাপাশি কয়েক কোটি টাকার সাউন্ড মেশিন সহ লেজার যন্ত্রও রয়েছে, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। টেকের পরে হয়ে থাকে তাহলে এটা হচ্ছে ডেঞ্জারাস, কারণ এয়ারক্রাফটের লোডেড ছিল উইথ ওয়ান ইঞ্জিন অফ। এটা কিন্তু খুবই রিস্কি। এয়ারপোর্টে বাজিটা নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছে, অনেক প্রপোজাল দেওয়া হচ্ছে, কিন্তু তারা এটা ইয়ে করে। এখন সেই বাজিটের ব্যাপারে তাদের কিন্তু ওরকম কোনো এরিয়া নাই, মেজার নাই। গত 4 বছর বিভিন্ন বিমানবন্দরের বার্ড হিট বা পাখির আঘাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী অত্যাধুনিক ড্রিমলাইনার সহ দেশি বিদেশি অন্তত 7টি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।